আমার নাম শিবানী মুখার্জি। আমার একমাত্র সন্তান আমার ছেলে যিশু। 25শে ডিসেম্বর ওর জন্ম হয়েছিল বলে ওর নাম রাখা হয়েছিল যিশু। আমার স্বামী যখন মারা যান তখন যিশু ক্লাস 9-এ পড়ে। যিশু বরাবরই পড়াশোনায় খুব ভালো ছিল। আমার স্বামী খুব উচ্চ শিক্ষিত ছিলেন। পেশায় তিনি ছিলেন একজন অধ্যাপক। পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন। তবে যিশুর ইচ্ছাটা ছিল অন্যরকম। ও একজন বড় মাপের ইঞ্জিনিয়ার হবে, বিদেশে চাকরি করবে। আর সত্যি সেটাই হলো। দেখতে দেখতে ছেলে আমার বড় হলো, কম্পিউটার ইঞ্জিনিয়ার হলো, চাকরি পেল ব্যাঙ্গালোরে, প্রচুর টাকা স্যালারি। তারপর ছেলে বিয়ে দিলাম ওর পছন্দ করা মেয়ের সঙ্গে। তবে বৌমাটি হয়েছে আমার ভীষণ ভালো, আমাকে নিজের মায়ের মতো ভালোবাসে। এখন তো আমার আবার এক নাতিও আছে, সেও তার ঠাম্মিকে বড় ভালোবাসে। ছেলের বিয়ের পর তারা আমাকে তাদের সঙ্গে ব্যাঙ্গালোর নিয়ে গেল। 2 বছর পর আমার ঘর আলো করে এলো আমার চাঁদপানা নাতনি। বেশ আনন্দেই ছিলাম আমরা সকলে। ছেলে ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কেনার পর আমি দেখাশোনার সমস্যার জন্য কলকাতার বাড়িটি বিক্রি করে দিলাম। একদিন সন্ধেবেলায় আমি টিভি দেখছিলাম, আর আমার পাশের ঘরে বৌমা আমার নাতনি তিন্নিকে পড়াতে বসিয়েছে। ঠিক সেই সময় ছেলে অফিস থেকে এসে আমায় প্রণাম করে জানালো, মা, আজ আমার স্বপ্ন পূরণ হলো। মা, আমি জার্মানিতে চাকরি পেয়ে গেছি। এই দেখো মা মেল, ওরা সব কিছু আমায় পাঠিয়ে দিয়েছে। আগামী মাসেই আমাকে যেতে হবে। ছেলের কথা শুনে কিছু বলতে পারলাম না। চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ল। স্বার্থপরের মতো মনে মনে বললাম, ঠাকুর, কেন তুমি এত তাড়াতাড়ি ছেলেটিকে বিদেশে পাঠিয়ে দিচ্ছ? আর কিছুদিন পর ওর স্বপ্নটা পূরণ করতে পারতে না? আমি মরে গেলে তারপর নয় করতে? আসলে মায়ের মন তো সবসময় সন্তানকে নিজের কাছে আঁকড়ে ধরে রাখতে চায়। এসে গেল সেই দিন, ছেলে আমার বিদেশ চলে গেল। দেশে থেকে গেলাম আমি, বৌমা আর তিন্নি। ছেলে যাওয়ার সময় বৌমাকে যেভাবে যেভাবে বলে গেছে মায়ের যত্ন নিতে, বৌমা আমার ঠিক সেইভাবেই যত্ন করছিল। রোজ ছেলের সাথে আমাদের ভিডিও কলে কথা হতো। বছরখানেক পর ছেলে ব্যাঙ্গালোরে তার এক বন্ধুকে ফোন করে বলে দিয়েছিল আমার আর তিন্নির পাসপোর্ট আর ভিসা করে দিতে। বৌমারটা আগেই করা ছিল। আমাদের পাসপোর্ট ভিসা করে যাওয়ার প্রায় মাস 6 পর ছেলে আমাদের সকলকে জার্মানি নিয়ে চলে গেল। আমরা গিয়ে উঠলাম 27 তলার একটি সাজানো গোছানো ফ্ল্যাটে। ওখানে গিয়ে তিন্নিকে একটি স্কুলে ভর্তি করে দিল। সবাই ঠিক মানিয়ে নিতে পারলেও আমি কিছুতেই পারলাম না সেখানের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে। 27 তলায় আছি, এই কথা ভাবলেই আমার মাথা ঘোরাতো, বমি বমি লাগতো, আর সব সময় মনে হতো যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই রকম হতে হতে কিছুদিন পর আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তারের সঠিক চিকিৎসা আর বৌমার সেবায় আমি সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হওয়ার পর শুরু হলো আমার কান্নাকাটি দেশে ফেরার জন্য। ছেলে বলল, মা, এ হতে পারে না, দেশে তোমাকে কে দেখবে? তুমি ভাবো তো, তুমি দেশে আর আমরা এত দূরে, কতটা টেনশন নিয়ে আমাদের দিন কাটবে। আর লোকেই বা কি বলবে? বলবে যে দেখো, বিদেশে গিয়ে ছেলের উন্নতি হয়েছে, মাকে একা ফেলে ওনারা বিদেশে দিব্যি আছে। এ হতে পারে না মা। তারপর শুরু করলো বৌমা, না মা, এভাবে আমি তোমাকে যেতে দেব না। তাহলে এক কাজ করা হোক, আমি, মা আর তিন্নি দেশে ফিরে যাই। তুমি তো বছরে একবার করে 2-3 মাসের জন্য দেশে আসবেই। এবার আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো বৌমা? আমি কি তোমাকে বউ করে এনেছি শুধু আমার সেবা করার জন্য? এত দূরে ছেলেটা আমার কি খাবে, কি পড়বে, এইসব কে দেখবে? আমার কোনো কষ্ট হবে না। তোমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমি মুক্ত পরিবেশে নিজেকে সঁপে দিয়েছি, তাই এই বদ্ধ পরিবেশে আমি থাকতে পারবো না।
ছেলে বলল, তাহলে তুমি কি করতে চাইছো? এবার আমি বললাম, তাহলে শোন তোরা, গতকাল আমার এক বান্ধবীর সাথে ভিডিও কলে কথা হলো। ওর নাম মীরা দে। এখনও বৃদ্ধাশ্রমে থাকে। খুব ভালো আর আনন্দে আছে সেখানে সমবয়সীদের মাঝে। আর আশ্রমটাও খুব সুন্দর। আমাকে সব ভিডিও কলে দেখালো। ছেলে এবার রেগে গিয়ে বলল, কি, অবশেষে বৃদ্ধাশ্রম? তুমি তো দেখছি মা আমাদের বদনাম না করে ছাড়বে না। তুমি জানো বৃদ্ধাশ্রম কত কষ্টকর জায়গা, কত কষ্ট লুকিয়ে থাকে বৃদ্ধাশ্রমকে ঘিরে? একদম ঠিক। এতকাল তোর মতো আমারও এই ধারণা ছিল, কিন্তু গতকাল মীরাদি এবং সেখানকার মানুষজনকে দেখে আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো রে। এবার বৌমা এগিয়ে এসে বলল, মা, তুমি তো ব্যাঙ্গালোরে আমাদের ফ্ল্যাটেও থাকতে পারো। সেখানে তো আশেপাশে মানুষের সাথে তোমার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। বা এমনটাও তো করা যেতে পারে যে ব্যাঙ্গালোরে আমাদের ফ্ল্যাটটি বিক্রি করে কলকাতা মায়ের জন্য একটা ফ্ল্যাট কিনে দিলে। আমরা যখন দেশে ফিরব তখন আমাদেরকে আর ব্যাঙ্গালোর হয়ে আমার বাপের বাড়ি কলকাতায় যেতে হবে না, সবাই এক জায়গাতেই থাকলো। ছেলে বলল, এটাও কিন্তু খারাপ বলনি। না বৌমা, তা হয় না। ঘুরে ফিরে তো সেই একই বদ্ধ জীবন। ফ্ল্যাটে থেকে ওই এক টিভিকে সঙ্গী করে আমি থাকতে পারবো না। বৌমা, জীবনের শেষ প্রান্তে এসে যখন জীবন সঙ্গীটি পাশে থাকে না, তখনকার একাকিত্ব জীবনটা বড় কষ্টের। ঘর ভর্তি লোকজন, সবাই খুব ভালো, আদর যত্নের অভাব নেই। তবুও মন সব সময় সমবয়সীদের খোঁজে, যাদের সাথে পুরানো দিনের কথা রোমন্থন করে প্রাণ খুলে হাসা যায়, দুঃখ প্রকাশ করা যায়। এখন সেটা পাওয়ার একমাত্র ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। বৌমা, আমি খুব খুশি তোমার মতো বৌমা, যিশুর মতো ছেলে আর তিন্নির মতো মিষ্টি একটা নাতনি পেয়ে। কিন্তু এত খুশির মাঝেও আমি যেন মনের খোরাক খুঁজে পাই না। তাই এটা আমার একান্তই নিজস্ব সিদ্ধান্ত, বৌমা, বাকি জীবনটা একটু সঙ্গী সাথীদের মাঝে প্রাণ খুলে বাঁচব। তোমাদের সাথে রোজ ভিডিও কলে কথা হবে, তাতেই তোমার মাকে তোমরা রোজ দেখতে পাবে। আমার পাগলামির কাছে ছেলে বৌমা হার মেনে অবশেষে আমায় নিয়ে এলো আমার নতুন ঠিকানা বৃদ্ধাশ্রমে। ছেলে বৌমা তিন্নি সবাই চোখে জল ফেলছে। ছেলে আমায় বলছে, মা, আমি এখানকার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নিয়েছি। আশ্রমের নিয়ম অনুযায়ী প্রতি মাসে যেটা দিতে হবে আমি পাঠিয়ে দেব। আমি ছেলেকে বললাম, বাবা, আমি যা পেনশন পাই তাতে আশ্রম খরচ দিয়েও আরও বেশ কিছু টাকা থেকে যাবে আমার কাছে। আর সেটা দিয়ে আমি এখানে সবার সাথে সব রকম অনুষ্ঠান পালনের চেষ্টা করব। তুমি যদি তোমার মায়ের জন্য কিছু করতে চাও তাহলে বলবো, বাবা, যদি পারো তো ভবিষ্যতে এই রকম একটি আশ্রম তৈরি করো, যাতে শেষ বয়সে কিছু বাবা মা প্রাণ খুলে বেঁচে থাকার আনন্দ খুঁজে পাবে। ছেলে আমার সেই দিন সকলের সামনে কথা দিয়েছিল যে সে যেভাবেই হোক মায়ের এই আশা পূরণ করবে। ধীরে ধীরে সে এই পরিকল্পনা বাস্তবায়িত করার কাজও শুরু করে দিয়েছে। একটা জমি নিয়েছে, আর শুনলাম এবার দেশে ফিরে আশ্রম তৈরির কাজটাও নাকি শুরু করবে। আমি এখানে খুব ভালো আছি। আমার প্রতিদিন খুব আনন্দে কাটছে। শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে আশ্রমের সবুজ ঘেরা গাছপালার বিশুদ্ধ অক্সিজেন নিতে পেরে আমার শরীর স্বাস্থ্যও বেশ ভালো আছে।